প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গে থাকুন। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দেশটির মহাগণভবনে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মহাগণভবনে আয়োজিত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী লি ছিয়াং, চাও লচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং শুয়েসিয়াং, লি সি এবং হন ছাং সহ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সিনিয়র নেতাকর্মী সহ ৩,০০০ বিশিষ্টজন কনসার্টে যোগ দেন। কনসার্টে অর্কেস্ট্রাল মিউজিক, কোরাল পারফরমেন্স, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের দলীয় পরিবেশনা, পিয়ানো ও ব্যান্ড সহ অন্যান্য শৈল্পিক পরিবেশনাও ছিল। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা এই গানটি সবাই মিলে একসঙ্গে গেয়ে অনুষ্ঠান শেষ করা হয়। প্রতি বছরের ১ অক্টোবর চীনের জাতীয় দিবস পালিত হয়। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় দিবসের লম্বা ছুটি তাদের এই উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে। সাংস্কৃতিক আয়োজন, আলোকসজ্জা এবং জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় দেশের সর্বত্র। ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন চীনারা। জাতীয় দিবসে প্রতি বছরই চীনে ৭ দিনের ছুটি থাকে, তাই দেশ জুড়ে দিবসকেন্দ্রিক উদযাপনের আমেজ বিরাজ করে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পালন করা হয় পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের লিচিয়াং শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোর ছাদে সারি ধরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আনহুই প্রদেশের হুয়াংশান শহরের শাওসিয়ান কাউন্টিতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ফুল ও লাল লণ্ঠনে সাজানো হয়েছে পুরো কাউন্টি। দিবস ও ছুটি উপলক্ষে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগারের রাস্তাগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। মাতৃভূমি আরও সমৃদ্ধ এবং শক্তিশালী হোক, এমন দৃঢ় প্রত্যয় নিয়ে ছুটিতে একত্রিত হন স্থানীয়রা। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সমস্ত জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়। আমাদের উচিত চীনা জাতির একটি সম্প্রদায় হিসেবে দেশাত্মবোধ আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ থাকা। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে জমজমাট হয়ে উঠেছে। তাদের শৈল্পিক পরিবেশনা, চিত্রকলা এবং ক্যালিগ্রাফি প্রদর্শনী সহ অনেক ইভেন্টের আয়োজন করা হয়। এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহর, মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়ান, উত্তর চীনের হপেই প্রদেশের সিচিয়া ছোয়াং এবং দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইপিন সহ দেশের বিভিন্ন প্রদেশে রঙিন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের আমেজ রাতেও ছড়িয়ে দিতে শহরের আকাশচুম্বী ভবনগুলোকে আলোকিত করা হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে একটি গ্র্যান্ড পিয়ানো কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০০ জন পিয়ানো বাদক অংশগ্রহণ করেন। জাতীয় দিবস উপলক্ষে হংকং এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ড্রাগন নাচ, সিংহ নাচ এবং কোরাল পারফরমেন্স মঞ্চস্থ করা হয়।
এছাড়া গোটা চীনে উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করা হয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। মধ্য চীনের হনান প্রদেশের চংচৌ বিশ্ববিদ্যালয় এটি বেশ বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৮১ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম শুরু করে। চীনের প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি, যা বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়। এই ক্যাম্পাসে প্রায় ১৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ২% শিক্ষার্থী বাংলাদেশি। বিশ্ববিদ্যালয় ঘুরে আরও জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী জিনিয়া। প্রিয় বন্ধুরা, আমি জিনিয়া। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চ শিক্ষায় সবচেয়ে জনপ্রিয় গন্তব্য দেশগুলির মধ্যে রয়েছে চীন। আজ আমি চীনের হেনান বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। চীনে লেখাপড়া, এখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের অনুভূতি শুনব। চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চংচৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ১৯৮১ সালে শুরু হয়েছিল। এটি চীনের প্রথম দিকের একটি বিশ্ববিদ্যালয় যা বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করে এবং ক্যাম্পাসে ১,৭৯৬ জন আন্তর্জাতিক ছাত্র রয়েছে। তাদের মধ্যে চংচৌ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ২০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। তাদের পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয়ের জীবন চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের বহু সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। বাংলাদেশের শিক্ষার্থীরা চংচৌ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বাণিজ্য, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়ন করে। উদাহরণস্বরূপ গোলাম মেহেদি, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করছেন, তিনি চংচৌ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি খুব পছন্দ করেন এবং নিয়মিত এখানে আসেন। চীন শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত, আর চীন আমাদেরকে সুযোগ করে দিয়েছে হাতে কলমে শেখার জন্য। সেজন্য আমি চীনকে সিলেক্ট করেছি। আমার সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। জেনজু ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য প্রচুর সুযোগ সুবিধা করে গেছে। এখানে ল্যাব ফেসিলিটি এবং শিক্ষা ব্যবস্থা একদম বিশ্বমানের। তো আমি নিজেকে গর্বিত মনে করি এখান থেকে শিক্ষা অর্জন করি, তারপর সেটাকে আমি আমার নিজের দেশে কীভাবে প্রয়োগ করতে পারি। তো আমার ফিউচার প্ল্যান অনুযায়ী আমি আমার দেশকে আরও কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য চীন থেকে শিখে আমি নিজেকে গর্ববোধ মনে করতেছি। চংচৌ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার সুবিধার পাশাপাশি অধ্যয়ন ও জীবনের সব খাতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেক সুবিধাও দেয়। মোহাম্মদ শরীফুল ইসলাম বর্তমানে চংচৌ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী। তিনি চংচৌ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও অন্যান্য ব্যবস্থা নিয়ে খুব সন্তুষ্ট। চীন এবং চংচৌ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে তার নিজের অভিজ্ঞতাও বেশ ভালো। আচ্ছা শরীফুল ইসলাম, আপনি কেন চীনে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন? আসলে আমি বাংলাদেশে টিচিংয়ে আছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো পিএইচডি করাটা টিচিংয়ের জন্য একটা অন্যতম ক্রাইটেরিয়া, এটা করতেই হয়। এবং রিসার্চ ডিগ্রি ছাড়া আসলে টিচিংয়ে সার্ভাইভ করা কঠিন, প্রমোশন। তো আমার যখন পিএইচডি করার জন্য অনেকগুলো কান্ট্রি খুঁজছিলাম, তখন আমার মেইন টার্গেট ছিল যে ভালো স্কলারশিপ, ভালো এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটির ভালো এনভায়রনমেন্ট এবং অবশ্যই ইংলিশ টট প্রোগ্রাম। তো আমি যখন এগুলো খুঁজছি তখন বেশ কিছু ইউনিভার্সিটির মধ্যে চংচৌ ইউনিভার্সিটি আমার মানে ওয়েবসাইট থেকে দেখতে দেখতে আমার চোখে পড়েছে। তখন আমি দেখেছি যে এখানে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, যেটা আমাদের মতো সিনিয়রদের জন্য একটা মোটামুটি অ্যাট্রাকটিভ স্কলারশিপ, তো সেটাকে গুরুত্ব দিয়েছি। প্লাস আমার পছন্দের সাবজেক্ট এবং প্রফেসর, এটাকেও আমি খুব গুরুত্ব দিয়েছি। দিয়ে আমি দেখলাম যে এটা এখানে খুব ভালো ম্যাচ করেছে, কারণ আমি ফাইন্যান্সের পড়ালেখা করেছি বিজনেস স্কুলে। আমি এখন অ্যাপ্লাইড ইকোনমিক্সে পিএইচডি করছি। তো এটা এখানে আমার প্রফেসর যখন আমাকে অ্যাকসেপ্ট করেছে তখন আমার মনে হয়েছে, কারণ এখানে প্রফেসরের অ্যাকসেপ্টেন্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এটা ভালো। বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা সক্রিয়ভাবে ক্যাম্পাস জীবনে একত্রিত হন এবং বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেন। উদাহরণস্বরূপ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন আন্তর্জাতিক ছাত্র। চংচৌ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পিএইচডি করছেন। তার একাডেমিক ফলাফল বেশ চমৎকার।
তিনি ক্যাম্পাসের সাংস্কৃতিক জীবনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা বাংলাদেশ ও চীনা সংস্কৃতির মধ্যে চমৎকার আদান প্রদান তুলে ধরে। চীন প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে চীনের সর্বক্ষেত্রে প্রযুক্তির দিক থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে কৃষি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার, তো সেক্ষেত্রে আমি চীনকে বাছাই করে নিয়েছি এই কারণে যে চীন কৃষিক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে, তাদের প্রযুক্তি, এমনকি চীন এবং বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। আমি এখানে গবেষণা করছি, আমি এখানে মাস্টার্স করেছি, আমি এখন পিএইচডিতে অধ্যয়নরত এখানে রয়েছি। তো ভবিষ্যতে আমি এখানে পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্ক সেটা কাজে লাগিয়ে আমি গবেষণা ক্ষেত্রে আরও দূরে নিয়ে যেতে চাই। আপনি জেনে থাকবেন যে হেনান কৃষি প্রধান একটি প্রদেশ, এখানে কৃষির অনেক সুযোগ সুবিধা রয়েছে, এমনকি আমার ল্যাবে অনেক সরঞ্জাম রয়েছে যেগুলো সব গবেষণার ক্ষেত্রে আমি ব্যবহার করছি। এবং আমার যে ফিল্ড রয়েছে সেটা আমি নিজে গিয়ে ভিজিট করছি, সেখানে আমি গম নিয়ে গবেষণা করছি। তো আমি আমার মাস্টার্সেও আমি গম নিয়ে গবেষণা করছি, এখন পিএইচডিতে রয়েছি, আমি এখানেও গম নিয়েই গবেষণা করছি। তো হেনান একটি খুবই কৃষির জন্য একটা উপযুক্ত স্থান, উপযুক্ত প্রদেশ, যেখানে আমি কৃষি নিয়ে খুব ভালোভাবে গবেষণা করতে পারবো বলে আমি মনে করি। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের গর্ব শুধু একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে চংচৌ বিশ্ববিদ্যালয়ের আকর্ষণই প্রদর্শন করে না, বরং চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের গভীরতা ও প্রশস্তাও প্রতিফলিত করে। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী আমার সঙ্গে বিনিময়কালে উল্লেখ করেছে যে চীনে পড়াশোনা করার পর তাদের চাকরি পাওয়ার আরও সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি এ কারণেই অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়তে আসছেন। বন্ধুরা, তাদের গর্ব শোনার পর কেমন লাগছে? আপনি কি চীনে অধ্যয়ন করতে চান? আমি জিনিয়া, সিএমজি চংচৌ থেকে। জার্মান ব্লগার জুডিথ কাহল ঘুরতে এসেছিলেন ইউনেস্কো স্বীকৃত সাহিত্যের শহর নানচিংয়ে। এখানে তিনি ওয়ার্ল্ড লিটারেচার সেলুন, ইম্পেরিয়াল সিল্ক ম্যানুফ্যাকচারিং মিউজিয়াম এবং ছিনহুই নদী ভ্রমণ করেন। প্রাচীন ইতিহাসকে পর্যটকদের সামনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরার এই প্রক্রিয়া দেখে বেশ অবাক হন তিনি। প্রাচীন নানচিংকে তারুণ্যের অবয়বে দেখতে পেয়েছেন বলে মনে করেন তিনি। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী শহর নানচিং, এর রয়েছে সুদীর্ঘ প্রাচীন ইতিহাস। ২৫০০ বছরেরও বেশি পুরনো শহরটি ছিল চীনের ৬টি রাজবংশের রাজধানী। এই শহরের সংরক্ষিত সুদীর্ঘ সাহিত্যের ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য ২০১৯ সালের অক্টোবরে চীনের প্রথম সাহিত্যের শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেস্কো। সম্প্রতি জার্মানির জনপ্রিয় ব্লগার জুডিথ কাহল এসেছেন চীনের প্রাচীন এই শহরে। নানচিংকে নতুনভাবে আবিষ্কার করার লক্ষ্যে জুডিথ প্রথমেই ভ্রমণ করেন নানচিংয়ের বিশ্ব সাহিত্য সেলুন। এটি নানচিংয়ের প্রাচীন একটি সাহিত্য প্রদর্শনী কেন্দ্র। চিলং পাহাড়ের নিচে আমাদের এই সাহিত্য সেলুন। এটি এমন একটি প্রদর্শনী কেন্দ্র যেটি চীনের ইতিহাসে প্রথম সাহিত্যিক জাদুঘর হিসেবে স্বীকৃত। বর্তমানে এখানে গণসাহিত্যিক কার্যক্রম, বিনিময় এবং প্রদর্শনী কেন্দ্র হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বিশাল প্রদর্শনী কেন্দ্রে দর্শনার্থীরা উপভোগ করতে পারে নানচিং এবং চীনা সাহিত্যের যোগসূত্র। প্রদর্শনী কেন্দ্রটির সবচেয়ে বড় চোখ ধাঁধানো বস্তুটি হচ্ছে মূল ভবনের ডিজিটাল ডিসপ্লে। এখানে ১৮০০ বছরের সাহিত্যকে তুলে ধরা হচ্ছে ভিজুয়ালের মাধ্যমে। এটি দর্শনার্থীদের শুধু ঐতিহাসিক তথ্যই দিচ্ছে না, প্রাচীন চীনা সাহিত্যের নানা খুঁটিনাটিও উপভোগ্য করে তুলেছে। জুডিথও উপভোগ করেছেন প্রদর্শনী কেন্দ্রটির নানা দিক। বিশেষ করে এখানে প্রদর্শিত ৪র্থ শতকের প্রাচীন চীনা বই দ্য ক্লাসিক অব মাউন্টেন্স অ্যান্ড সিজ। বইটির প্রতিটি পৃষ্ঠাকে তুলে ধরা হয়েছে একটি ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে। এতে ভিন্ন এক ধরনের আস্বাদ পাচ্ছেন দর্শকরা। এটি এমন একটি শিল্পকর্ম যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকরা চীনা পৌরাণিক বিষয়গুলোর সঙ্গে একটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা নিতে পারছেন।
ক্লাসিক চীনা বইটিতে পৌরাণিক জন্তুদের একটি তালিকাও আছে। এই ভিডিও প্রদর্শনীতে আমি মজার কিছু ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা অর্জন করেছি। এটি আমাকে শুধু বইটি বুঝতেই সাহায্য করেনি, বরং এই বইয়ের অসাধারণ সব চরিত্রকে কাছ থেকে অনুভব করতে সাহায্য করেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাচীন সাহিত্য জগতে এই ভ্রমণ আমাকে বেশ আনন্দ দিয়েছে। জার্মানিতে ফিরে আমি এই প্রদর্শনী কেন্দ্রের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরব। আশা করি আমরাও আমাদের ক্লাসিক সাহিত্যগুলো এভাবে তুলে ধরতে পারব। চিং রাজবংশের সময় রচিত ছাও শুয়েছিনের মাস্টারপিস চীনা মহাকাব্য এ ড্রিম অব রেড ম্যানশনস এর একজন বড় ভক্ত জুদিত কাহল। ফলে স্বাভাবিকভাবেই প্রাচীন এই লেখকের শহরে অবস্থিত চিয়ানিং ইম্পেরিয়াল সিল্ক ম্যানুফ্যাকচারিং মিউজিয়াম ভ্রমণ করেন তিনি। আধুনিক জাদুঘরটি নির্মিত হয়েছিল চিং রাজবংশের সময়। তখন লেখক ছাও এই শহরে পার করেছেন তার ছোটবেলা। এই জাদুঘরে একদল অভিনয়শিল্পীদের পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় চীনা ক্লাসিক গল্পগুলো। প্রতিটি দৃশ্য ও চরিত্রে তারা নিজেদের সংযুক্ত করতে পেরেছেন। এখানে আমরা ডিজিটাল আর্ট দিয়ে মঞ্চ সাজিয়েছি। দর্শনার্থীরা নিজেরাও এই পারফরমেন্সে অংশ নিয়েছেন। আশা করি ডিজিটাল আর্টের সঙ্গে ক্লাসিক এই পরিবেশনা সাহিত্যের বিকাশের সঙ্গে এখানকার পর্যটনের গতিও বাড়াবে। এখানে কনফুসিয়াসের মন্দিরের পাশেই রয়েছে ছিনহুই নদী। এই নদীতে ভ্রমণের সময় জুদিথ উপভোগ করেন নদীর পাড়ের প্রাচীন নিদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা। এ সফরে খুঁজে পেয়েছি পুরনো নানচিংয়ের তারুণ্যের রূপ। হাজার বছর পুরনো এই রাজধানী শুধু তার প্রাচীন সংস্কৃতির জন্যই নয়, প্রাণবন্ততার জন্য বিখ্যাত। আজও এটি চীনের সংস্কৃতিতে প্রাণ শক্তি ছড়াচ্ছে। অন্যান্য পর্যটকের মতো জুদিথ এই শহরের নির্যাস পেতে গায়ে চাপিয়েছেন ঐতিহ্যবাহী পোশাক হানফু। নিজেকে সমৃদ্ধ করেছেন অজানা ইতিহাস ও সংস্কৃতির নানা গল্প ও তথ্যে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সম্প্রতি চীনকে আরও ভালোভাবে জানা এবং বোঝার জন্য একটি বিদেশি যুব প্রতিনিধি দল সিচাং সফর করেছেন। তাদের সফরের অভিজ্ঞতা কেমন ছিল এবং চীনের প্রতি তাদের কী ধারণা তৈরি হয়েছে জেনে নেওয়া যাক। সম্প্রতি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানানো হয় একদল বিদেশি যুবককে। চীনের নিয়মিত কূটনৈতিক প্রচারের অংশ হিসেবে চলতি বছর বিভিন্ন সময় তরুণদের এই আমন্ত্রণ জানানো হয়। এবার 12 জনের একটি দল সিচাং অঞ্চল পরিদর্শন করেন। এর মাধ্যমে চীন সম্পর্কে আরও ভালো জানার সুযোগ হয় তাদের। দশটি দেশ থেকে আসা এই তরুণরা মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন। এই অঞ্চলের রাজধানী লাসায় দলটি বিখ্যাত পোতালা প্রাসাদ এবং চোখাং মন্দির ভ্রমণ করেন। একটি ঐতিহাসিক অপেরা, একটি স্কুল পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সিচাংয়ের ইতিহাস, শিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। চীনের বর্তমান সরকারের অধীনে স্থানীয় সম্প্রদায়গুলো আরও বেশি সমৃদ্ধ এবং আধুনিক জীবনযাপন করছে। এটা শাসন ব্যবস্থার সাফল্যের উদাহরণ বলে জানান তরুণ প্রতিনিধিরা। এই অঞ্চলের আধুনিকীকরণে মুগ্ধ কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ এডুকেশনের কোঅর্ডিনেটর মারিয়াম রাজ্জাক। আমি সবসময় জানতাম এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম অনেক বেশি চর্চা করা হয়। আমি মনে করি এই ভ্রমণ আমাদের জন্য খুব আকর্ষণীয় ছিল, কারণ এই অঞ্চলটি কতটা নিরাপদ এবং সংরক্ষিত তা আমাদের জানার দরকার ছিল। আমরা এখানকার ধ্বংসাবশেষ দেখেছি। এমন একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি যেখানে শিশুরা শুধু ইংরেজি এবং ম্যান্ডারিন ভাষা শিখছে না, বরং শিশুরা বহুভাষিক হওয়ার জন্য চেষ্টা করছে। শুধুমাত্র অতীতের সংস্কৃতিকে নয়, নতুন প্রযুক্তির ব্যবহারে তাদের সক্ষম করে তোলা হচ্ছে। সত্যিকার অর্থে অঞ্চলটির আধুনিকীকরণে সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে
তা দেখে আমি মুগ্ধ। সম্প্রতি অনুষ্ঠিত 4 দিনের এই সফরটি শুরু হয় নিংছি থেকে। সেখানে তরুণ প্রতিনিধিরা একটি গ্রাম পরিদর্শন করেন। এই গ্রামের আবাসন সরকারি ভর্তুকিযুক্ত। এরপর তারা সিচাং প্রোগ্রামের মাধ্যমে অর্থায়ন করা একটি তিব্বতী সংস্কৃতি জাদুঘর এবং একটি জাতীয় পরিবেশ বান্ধব জলাভূমি পার্ক পরিদর্শন করেন। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।